সরকারি ছুটি মঞ্জুরের যে ক্ষমতা সেটি বিকেন্দ্রীকরণ করা হয়েছে। তো বিভিন্ন প্রকার ছুটি, পিআরএল এবং পেনশন মঞ্জুরির ক্ষমতাও মূলত বিকেন্দ্রীকরণ করা হয়েছে। যেমন কর্মকর্তাদের ছুটির ক্ষেত্রে ইতিপূর্বে দেখা যেত যে মন্ত্রণালয় থেকেই শুধুমাত্র ছুটি মঞ্জুর করা হতো। তো বর্তমানে এখন যে ছুটি, যেমন অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি, এই ধরনের ছুটি তাদের যে আঞ্চলিক অফিস সেখান থেকেই পঞ্চম গ্রেড পর্যন্ত মঞ্জুর করে থাকে। তো পঞ্চম গ্রেডের তদূর্ধ্ব হলেই সেক্ষেত্রে মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হয়, সেটি আমরা জানি। তো এই যে ব্যাপারগুলো সেটি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 2014 সালে বিভিন্ন মন্ত্রণালয় তাদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে। কিছু প্রতিষ্ঠান আছে যারা করেনি, তবে এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরা করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণ করেছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় বিকেন্দ্রীকরণ করেছে, অন্যদিকে তথ্য মন্ত্রণালয় বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিন্তু বিকেন্দ্রীকরণ করেছে। তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তারপরে বিকেন্দ্রীকরণ করেছে। যেমন আমরা সংক্ষেপে যদি জানি যে ক্যাটাগরি 3 অনুসারে অর্জিত ছুটি নিজ দপ্তরের 6ষ্ঠ থেকে 20তম গ্রেড, অর্থাৎ নিজ দপ্তরের যে দপ্তরে চাকরি করবে সেই দপ্তরের যিনি আছে তিনি মঞ্জুর করতে পারবেন। নিয়ন্ত্রণাধীন দপ্তরের 6ষ্ঠ থেকে 10ম গ্রেডভুক্ত কর্মচারীদের 3 মাস পর্যন্ত ছুটি মঞ্জুর করতে পারে। অর্থাৎ এই যে 6ষ্ঠ থেকে 10ম গ্রেডভুক্ত যারা আছে তাদের সর্বোচ্চ 3 মাসের ছুটি মঞ্জুর করতে পারবে। এছাড়া শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করতে পারবে, মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করতে পারবে। অর্থাৎ মহাপরিচালককে আগে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করতে হতো কর্মচারীদের, সেক্ষেত্রে এখন আবার নিজ অফিসে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা যদি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে অর্ডারটি আছে সেটি দেখি, মোটামুটি সব অর্ডার কাছাকাছি। তো সেখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা কিছুটা ধারণা নিতে পারবো যে অন্যান্য প্রতিষ্ঠানে কেমন আছে। যেমন প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে মূলত এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং অফিস প্রদানের যে কর্মকর্তা আছে তাদেরকে ছুটি, পিআরএল এবং পেনশন মঞ্জুরির ক্ষমতা অর্পণ করে এই যে কার্য সহজীকরণ সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। তো এই প্রসঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা ও মাঠ পর্যায়ের অফিস সমূহের কর্মকর্তাগণকে মূলত কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সেটি বিএসআর এর বিধি 149 এবং নির্ধারিত বিধিমালা 1959 এর বিধি 7 ব্যক্তিগত বা পারিবারিক কারণে বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অনধিক 3 মাস পর্যন্ত গড় বেতনে বা অর্ধ গড় বেতনে দেশের অভ্যন্তরীণ ছুটি মঞ্জুরি তাদের নিজ অফিস করতে পারে। তো এখানে ক্যাটাগরিতে ভাগ করেছে, বেশ কয়েকটি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের ক্ষমতাকে। যেমন আমরা বেশ কয়েকটি ক্ষমতাগুলো দেখে নেব। ক্যাটাগরি 5 পর্যন্ত আছে, তো আমরা ক্ষমতাগুলো নর্মালি কয়েকটি জেনে নিই চলুন। যেমন ধরুন আপনার নিজ দপ্তরের গুলোকে দেওয়া হয়েছে কোনগুলো, নিজ দপ্তরের 3য় গ্রেড হতে, মানে দপ্তর, সংস্থা, অধিদপ্তর এরা মূলত মঞ্জুর করতে পারবে 3য় গ্রেড হতে 9ম গ্রেডের সকল কর্মচারীদের। বিভাগীয় বা আঞ্চলিক বা জেলা পর্যায়ের 4র্থ গ্রেডের গ্রেডভুক্ত দপ্তর প্রধান এবং 4র্থ গ্রেডভুক্ত অন্যান্য কর্মচারী তাদেরকে মূলত এই ক্যাটাগরি 1 এ রাখা হয়েছে। তার মানে আমরা জানলাম যে ক্যাটাগরি 1 এ রাখা হয়েছে 3য় গ্রেড থেকে 9ম গ্রেডভুক্ত সকল কর্মচারীকে, আর অন্যদিকে বিভাগীয় যে বা জেলা পর্যায়ের 4র্থ গ্রেডভুক্ত দপ্তর প্রধান এবং 4র্থ গ্রেডভুক্ত অন্যান্য কর্মচারীকে রাখা হয়েছে ক্যাটাগরি 1 এ। এখন ক্যাটাগরি 2 তে রাখা হয়েছে কাদের? প্রধান কার্যালয়ের ক্ষেত্রে 10 গ্রেড হতে 20তম গ্রেড ভুক্ত সকল কর্মচারীকে ক্যাটাগরি 2 এ রাখা হয়েছে। বিভাগ বা আঞ্চলিক কার্যালয়ের ক্ষেত্রে 5ম গ্রেড থেকে 20তম গ্রেডকেও এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এখানে কিন্তু বলা আছে দপ্তর, সংস্থার পরিচালক, সচিব, বিভাগ বা আঞ্চলিক পর্যায়ে যে দপ্তর আছে সেগুলোর ক্ষেত্রে এটি বলা হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ের 5ম গ্রেডভুক্ত দপ্তর প্রধান এবং 5ম গ্রেডভুক্ত অন্যান্য কর্মকর্তাদেরও এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্যাটাগরি 3 জেলা পর্যায়ের দপ্তর প্রধান। জেলা পর্যায়ের যে দপ্তর প্রধান আছে তাদেরকে রাখা হয়েছে নিজ দপ্তরের 6ষ্ঠ থেকে 20 গ্রেড এবং নিয়ন্ত্রণাধীন দপ্তরের 6ষ্ঠ থেকে 10ম গ্রেডভুক্ত কর্মচারীর যে বিভিন্ন ছুটি বা বিভিন্ন
সুযোগ সুবিধা সেগুলো মঞ্জুর করতে পারবে। তো ক্যাটাগরি 4-এ রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে দেশের অভ্যন্তরে শ্রান্তি বিনোদন ছুটি ভোগের যে নিয়ম সেটি রাখা হয়েছে ক্যাটাগরি 4-এ। তো এইভাবে সব ক্যাটাগরি আলাদা আলাদা করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা জানতে পারবেন যে ভবিষ্যৎ তহবিল মঞ্জুর করতে কে পারবে, গৃহ নির্মাণ যে ঋণ আছে সেটি কে মঞ্জুর করতে পারবে, ছুটিকালীন যে বিকল্প কর্মকর্তা থাকতে হয় সেটি আমরা জানি যে তার দায়িত্ব কে পালন করবে সেটি কিন্তু আগেই মেনশন করতে হয়। তো এই সমস্ত যে আদেশগুলো আছে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনি আদেশগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে কার ক্ষমতা কতটুকু কিভাবে দেওয়া হয়েছে। তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।